বৃষ্টি ঢল প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ, 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ঢুকছে হাওর। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া ওনারা আজকে 3-4 দিন পর্যন্ত পানিবন্দী। আমরা ঘরে থাকার কোনো স্থায়ী নাই, চুলা জ্বলতেছে না, অবস্থা খুব খারাপ। ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল, প্রধানমন্ত্রী তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। থেমে থেমে বৃষ্টিতে এডিসের বংশবিস্তারের শঙ্কা, সবচেয়ে বেশি ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, বলছেন বিশেষজ্ঞ। বছর শেষে সম্মেলনের চিন্তা বিএনপির, সাংগঠনিক কাঠামো গোছানোর কাজ অর্ধেকই শেষ। গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে জামাত, স্পষ্ট হবে আর্থিক খাত নিয়ে অবস্থান। শাহজালালের 3য় টার্মিনাল পরিচালনায় 15 নয় 27% লভ্যাংশ পাবে বাংলাদেশ। জাপানের সঙ্গে চুক্তির পথে সরকার, লাভজনক হওয়ার আশা প্রতিমন্ত্রী। খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে আঘাত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। এবং এমবাপে বিরুদ্ধে টানা তৃতীয়বার সেমিতে ফ্রান্স, রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন, কোয়ার্টার ফাইনাল রেখে সেমি আর্জেন্টিনা অনুশীলন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম আর কক্সবাজারে 2 শিশু সহ মারা গেছেন 3 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও হাওড়া অঞ্চলে পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়, হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসাবাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা।
মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় পানি নেমে আসার সম্ভাবনা রয়েছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদীসহ নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2,500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15 লাখ টাকার সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন, আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2,15 লাখ টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিশু খাদ্য, 3 বেলা খাবার সরবরাহ ছাড়াও পৌঁছে গেছে খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উপকরণ। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। পরিবর্তিত পরিস্থিতি এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুন ভাবে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন বিরোধী দলের নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জামাত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সবকিছু, সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেয়ার জন্য জামাত সহ 11 দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর কথাও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন
যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কয়েকদিনের বৃষ্টিতে জমে থাকা পানিতে ব্যাপক হারে এডিস মশার বংশবিস্তারের শঙ্কা দেখা দিয়েছে। এই মৌসুমে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। বেশিরভাগ জেলায় লার্ভার ঘনত্ব বেশি থাকায় আগস্ট সেপ্টেম্বরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখব মনির হুসাইনের রিপোর্ট। দেশে শুরু হয়েছে ডেঙ্গু মৌসুম। এর মধ্যে বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয়েছে জনস্বাস্থ্য হুমকির। কোথাও কোথাও জমে থাকা পানিতে জন্ম নিতে পারে অধিক হারে এডিস মশা। ইতোমধ্যে হাসপাতালেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের সংখ্যা। তীব্র জ্বর, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। পরীক্ষায় যাদের বেশিরভাগেরই ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার গায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা শুরু হচ্ছিল, তবে ব্যথার পরে আমার জ্বর আসছিল। জ্বর 3 দিনে টানা 104-103 ডিগ্রি জ্বর। 2-1 দিন খিঁচুনি ওঠার পরে মনে করছে যে ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবে, তা মনে করেন একদিনের পরে আবার সেই খিঁচুনি উঠছে। এবার ডেঙ্গু মৌসুম নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরাও। কীটতত্ত্ববিদ ও মশা গবেষকদের মতে দেশের অধিকাংশ জেলায় মশার লার্ভা ইন্ডেক্স 20-এর বেশি। আগামী আগস্ট বা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। আর মারাত্মক ঝুঁকিতে আছে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলা। যখন কোনো একটি জায়গাতে ব্রুটো ইন্ডেক্স 20 বা 20-এর উপরে থাকে, তখন ধরে নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গি এবং চিকুনগুনিয়া বারবার একটি ঝুঁকি তৈরি হয়। আমাদের মডেল প্রেডিকশন যেটা বলছে সেটি হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর যে কোনো একটি মাসে ডেঙ্গু বেশ ব্যাপকতা নেবে। বিশেষ করে বরিশাল ডিভিশনের জেলাগুলো, চট্টগ্রাম ডিভিশনের বেশ কয়েকটি জেলা, ঢাকার আশেপাশে যেমন গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা। আগাম প্রস্তুতিতে আগস্ট সেপ্টেম্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এ বিশেষজ্ঞ। বলেন, প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে হবে। প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের কার্যক্রমটা জোরদার করা। আমরা যদি এডিস মশার প্রজনন স্থল সিরিয়াসলি এখন কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে এই পরিস্থিতিটা হবে না। গত বছরও দেখা যায় ডেঙ্গু ভয়াবহত ছড়ায় কয়েকটি বিভাগে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ছিল বরিশাল বিভাগে, আর মৃত্যু বেশি হয়েছে ঢাকার দক্ষিণ সিটিতে। এবারের পরিসংখ্যানেও দেখা যাচ্ছে প্রায় একই রকম। এখন পর্যন্ত বেশি আক্রান্ত বরিশাল এবং মৃত্যু বেশি ঢাকা উত্তর সিটিতে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে। অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দলটি। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলা এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয়, তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছে।
নেতারা বলছেন সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধ যুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে, সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ। এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। হঠাৎ বিকট শব্দে ভবনের একাংশে ধস। মোহাম্মদপুরের আজিজ মহল্লা হেলে পড়েছে 3তলা একটি বাড়ি, এখনো খালি না করায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান করছে 12 পরিবার। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দ্বৈরথ। দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86 বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। অন্যদিকে স্পেনকে ফেভারিট মানলেও অঘটন ঘটাতে আত্মবিশ্বাসী রেড ডেভিলস। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 8-3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা 3য় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি।
তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক। 30 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের। 2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল। আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব। আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম। নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন, আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় একটা উদ্যোগ হবে। এছাড়া অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি 3তলা ভবনের একাংশ ধসে একদিকে হেলে পড়েছে। এখনও ভবনটি খালি না করায় ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান করছে 12 পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে বারবার সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি মালিক পক্ষ। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে ভবনটির এক অংশ। একদিকে হেলে যায় 3তলা ভবনটি। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 60 থেকে 70 বছরের পুরনো ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভবনের অবস্থা নিয়ে একাধিকবার মালিককে জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 1-2 বছর আগে ভেঙে পড়ছিল, তখন ভাড়িটা নামে নাই। তারা ভাবছে যে তেমন কিছু হবে না। একটা পাশটা কিন্তু ভেঙে গিয়েছে, ওইভাবে ভাড়াটিয়ারা হয়তো নিরাপদ ভাবতেছে যে না থাকে এক পাশ ভাঙছে কোনো সমস্যা, কিন্তু সামনের সাইডটা দেখেন আপনি, যে কোনো সময় এই সামনের সাইডটা কিন্তু ভেঙে পড়তে পারে। কেউ তদারকি করতে কখনো আমি দেখিনি, আর আমার জানার মতো আসেও নাই কেউ। বাসিন্দাদের অভিযোগ, ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এ বিষয়ে রাজুক কিংবা গণপূর্ত অধিদপ্তরের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এলেও পরে ফিরে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা রাজুকের কোনো প্রতিনিধিকেও ঘটনাস্থলে দেখা যায়নি। কেউ আসে নাই। কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসছে, এর আগে কেউ আসে না। তেমন কোনো কার্যকলাপ আমি দেখিনি বন্ধু। আমি আছি 1-2 ঘন্টা ধরে এখানে দেখতেছি। ভবনটির কারিগরি পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নরসিংদীতে বৃদ্ধা বুবি হত্যায় জড়িত মূল হত্যাসহ 5 জন গ্রেফতার। মাদক কেনার টাকা জোগাড়েই জমানো অর্থ লুট, ব্রিফিংয়ে জানালো র্যাব। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও
অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার পিপি মডেলে হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3-এরও কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হোতার সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে র্যাব। কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। 25 বছর ধরে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন 70 বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে। গেল 4 জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় 40,000 টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল 7 জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় অন্তত 14 জন নিহত, 78 জন আহত হওয়ার দাবি করেছে তেহরান। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলস্তান প্রদেশের কৌশলগত দুটি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপট্টিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি। মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। সন্ধ্যার সময় আবারও বিশ্বকাপের খবর। কোয়ার্টার ফাইনাল সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। মিশর ম্যাচে হওয়া সমালোচনায় কান দিচ্ছে না আলবিসেলেস্তেরা। প্র্যাকটিস গ্রাউন্ডে এলেও অনুশীলন করেননি লিওনেল মেসি সহ মিশর ম্যাচে একাদশে থাকা ফুটবলাররা। আর্জেন্টিনা অনুশীলন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। সমালোচনা সবাই নিতে পারে না। আর্জেন্টিনা হয়তোবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে গেছে সেটা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নয়, বিশ্বের বেশ কিছু নামি দামি গণমাধ্যমও কিন্তু সমালোচনা করেছে। লিওনেল স্ক্যালোনিকে যখন প্রশ্ন করা হয়েছিল এসব সমালোচনা নিয়ে, তিনি কিন্তু উড়িয়ে দিয়েছেন। গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেসব বিতর্ক তৈরি হচ্ছে সেগুলোকে তিনি আসলে পাত্তা দিচ্ছেন না বা সেগুলি তিনি গায়ে মাখাচ্ছেন না। এমনকি তার ফুটবলাররাও যে এগুলির বাইরে রয়েছে সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেছেন। তারপরেও অবচেতন মনে কোনো কিছু যদি ফুটবলারদের মস্তিষ্কে ঢুকে যায়, সেটা যে তাদের মাঠের পারফরমেন্সে কিছুটা হলেও বাধাগ্রস্ত বা প্রভাব বিস্তার করতে পারে। হাই ইন্টেন্স একটা ম্যাচের পর যেই ম্যাচটা মোটামুটি নির্ধারণ করে দিয়েছিল হয়তোবা তারা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, একেবারে লাস্ট মোমেন্টে বাউন্স ব্যাক করে আসার পর তারা যেমন ফিজিক্যালি যেমন স্ট্রাগল করতে হয়েছে বা অনেক স্টেমিনা খরচ করতে হয়েছে, একইভাবে মেন্টাল স্ট্রেসটাও কিন্তু দুর্দান্তভাবে গিয়েছে। তাই পরের দিনের অনুশীলনে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি থেকে শুরু করে রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, এনজো ফার্নান্দেসকে আমরা দেখেছি সাইড বেঞ্চে বসে থাকতে, বাট দলের যে বাকি সদস্য যারা ছিলেন তারা কিন্তু ঠিকই অনুশীলন করেছেন এবং সেই অনুশীলনটা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা যখন তাদের স্ট্র্যাটেজি সেট করছে নেক্সট ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে, অনুশীলনটা কিন্তু তারা ক্লোজ ডোর করেছে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দুটি জায়গা হচ্ছে তাদের উইং, রাইট উইং এবং লেফট উইং। লেফট উইং কিছুটা কাজ করলেও রাইট উইং কিন্তু মোটামুটি একেবারে নিষ্প্রভ ছিল শুরুর দিক থেকে। আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানটা সেট করেছে সেন্টার দিয়ে, যেখানে লিওনেল মেসি স্কোর করেছেন, তাকে বলের যোগান দেওয়া হয়েছে। কিন্তু মিশর কিন্তু এই জায়গায় আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। মিশরের ফরমেশন এবং সুইজারল্যান্ডের ফরমেশন অনেকটা সেম, অর্থাৎ 4-2-3-1 যে ফরমেশনটা বা লো ব্লক করা, মিডফিল্ড থেকে ফুটবলাররা নিচে নেমে এসে ডিফেন্সের শক্তি বৃদ্ধি করা, মোটামুটি এমন একটা স্ট্র্যাটেজি নিয়েই তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারে। স্বস্তির খবর দিচ্ছি, দলে যে ছোটখাটো ইনজুরির সমস্যা ছিল সেই ইনজুরির সমস্যা আপাতত নাই, কেননা সুইজারল্যান্ডের বিপক্ষেও কানসাসে তাদের কঠিন পরীক্ষার যে সম্মুখীন হতে হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায়। আর সেটার জন্যই লিওনেল স্ক্যালোনি শেষ মুহূর্তে যার ট্যাকটিক্সে যে বাজিটা তিনি দেখিয়েছেন, যে চমকটা তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই এমন চমক নেই সুইজারল্যান্ডের বিপক্ষেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, এটা আপাতত বলাই যায়। SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রের ক্রিকেট নিয়ে মেতেছেন অনেকেই। দেশটির দ্বিতীয় বিভাগের মাইনর লিগ খেলতে প্রস্তুতি নিচ্ছে আটলান্টা ফায়ার। বর্তমান চ্যাম্পিয়ন দলটার কর্ণধার একজন বাংলাদেশি। যুক্তরাষ্ট্র থেকে আরো জানবো সাজিদ মুস্তাহিদের কাছে।
পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের চোখ এখন যুক্তরাষ্ট্রে। এখানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, তবে এই বিশ্বকাপের দেশেও কিন্তু ক্রিকেট নিয়ে মেতে আছেন অনেকেই। আমরা জানি যুক্তরাষ্ট্রে অনেক ধরনের ক্রিকেট হয়, মেজর লিগ এবং একই সঙ্গে মাইনর লিগও হয়। মাইনর লিগের বর্তমান চ্যাম্পিয়ন আটলান্টা ফায়ার, যেই দলের কর্ণধার একজন বাংলাদেশি, সেই আটলান্টা ফায়ার নতুন মৌসুম সামনে রেখে তাদের অনুশীলন শুরু করছে। এই মুহূর্তে আমরা আছি আটলান্টা ফায়ারের প্র্যাকটিস সেশনে। আমরা দেখছি তারা প্র্যাকটিস করছে এবং অনেক নতুন ক্রিকেটার এসেছেন, তবে এখন যেহেতু প্রথম প্র্যাকটিস সেশন অনেকে এখনো যোগ দেননি এবং আমরা দেখছি তারা অনুশীলন করেছেন। এর মধ্যে কয়েকজনের সাথে আমরা একটু কথাও বলতে চাই যে আসলে তারা নতুন মৌসুম নিয়ে কি ভাবছেন। নতুন অনেক ছেলেকে ফিরে আসতে দেখে ভালো লেগেছে, আর পরিচিত অনেক মুখও ছিল। সব মিলিয়ে দারুণ উপভোগ করেছি। অবশ্যই আমরা তো বর্তমান চ্যাম্পিয়ন, তাই এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ফিরছি এবং আবারও ট্রফি জেতার সর্বোচ্চ চেষ্টা করব। এই দলটার ওনার একজন বাংলাদেশি, একই সঙ্গে এই দলের কোচিং স্টাফে কিন্তু বাংলাদেশি রয়েছেন। আমরা একটু হেড কোচ সাবেক একজন ক্রিকেটার, তার সঙ্গে একটু কথা বলবো। প্রথম অনুশীলনে মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের কাছে দলের প্রত্যাশা পরিষ্কার করা, পাশাপাশি ম্যাচ ও অনুশীলনে কিভাবে নিজেদের প্রস্তুত করবে এবং কোন মানসিকতা নিয়ে খেলবে সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, একজন বাংলাদেশিও কিন্তু রয়েছেন এই দলের সঙ্গে। বাংলাদেশি যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত সবাই কিন্তু পরিচিত ফেস। ইসলাম ভাই, অনেকদিন ধরে আপনি রয়েছেন এই দলটার সঙ্গে, অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি যে কেমন অভিজ্ঞতা ছিল এবং প্রথম প্র্যাকটিস সেশন আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাইনর লিগের, সবকিছু মিলিয়ে কতটা আপনারা মুখিয়ে আছেন নতুন সিজনের জন্য? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা তো লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। এখানে আপনারা জানেন সাকিব এখানে খেলছে এবং খুব ভালো পারফর্ম করছে। সো আলহামদুলিল্লাহ উই আর প্ল্যানিং টু ব্রিং হিম এগেইন। সো আমাদের যে টিমের ওনার আছে উনি ডেফিনেটলি অনেক হেল্প করে দরকার, উনি খুব মুখিয়ে থাকেন অলওয়েজ। আমরা দেখেছিলাম 2 বছর আগে আইসিসি কিন্তু এই যুক্তরাষ্ট্রে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ আয়োজন করেছিল, যদিও তারা যে লক্ষ্যে আয়োজন করেছিল যে ক্রিকেটের একটা জাগরণ করতে চায় যুক্তরাষ্ট্রে, সেটা হয়তো বা তারা পুরোপুরি সফল হয়নি। তবে আমরা দেখছি মেজর ক্রিকেট লিগ এবং মাইনর লিগে অসংখ্য দল খেলছে এবং প্রত্যেকটা অনেক স্টেটেও কিন্তু অনেক লিগ চলে। হয়তো অদূর ভবিষ্যতে সাব কন্টিনেন্টে যেভাবে ক্রিকেট জনপ্রিয়, একইভাবে এই যুক্তরাষ্ট্রের ক্রিকেটটাও সেভাবে জনপ্রিয় হয়ে উঠবে, সেই প্রত্যাশাই কিন্তু করছেন এই এখানে যারা ক্রিকেট খেলছেন তারা। তো আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃষ্টি, ঝড়, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ, 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ অর্থ বিতরণ, বিরোধী দলীয় নেতার স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। এবং এমবাপ্পের বিরুদ্ধে টানা তৃতীয়বার সেমিতে ফ্রান্স, রাতে অল ইউরোপিয়ান দৈরত। বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন, কোয়ার্টার ফাইনাল সামনে রেখে মেসির আর্জেন্টিনার অনুশীলন। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সাবরিনা মজুমদার। ধন্যবাদ গোলাম রব্বি আপনাকে। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।